ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা মাধ্যমিকের পর্ষদের টেস্ট পেপারের 3 নম্বর পেজ নাম্বার 243-এর 1 নম্বরের কোশ্চেনগুলো সলভ করব। কোন জীবাশ্ম জ্বালানিটি সর্বনিম্ন বায়ু দূষণ ঘটায়? তো এর অ্যান্সার হবে সিএনজি। তারপরে বলছে যে স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের আদর্শ গ্যাসের চাপ দ্বিগুণ করলে গ্যাসটির আয়তন কত হবে? তো এখানে আমাদের চাপ আর গ্যাসের উষ্ণতা এবং ভর ধ্রুবক আছে। তাহলে উষ্ণতা ধ্রুবক যদি থাকে তখন আমরা বয়েলের সূত্র কাজে লাগাতে পারি। তো বয়েলের সূত্র অনুযায়ী আমাদের কি হয়, পি ইন্টু ভি ইকুয়াল টু ধ্রুবক হয়, ধ্রুবকটাকে আমরা কে ধরে নিলাম। তাহলে এখানে আমাদের বলেছে যে আদর্শ গ্যাসের চাপটা দ্বিগুণ করা হচ্ছে। তো এখানে প্রাথমিক চাপ যেটা ছিল সেটাকে আমরা P1 ধরে নিচ্ছি। P1টা আমাদের প্রাথমিক চাপ, এটাকে আমরা P ধরলাম। আর অন্তিম চাপ যেটা, সেটা আমাদের দ্বিগুণ করা হচ্ছে চাপটাকে, তার মানে এটা 2P হয়ে যাবে। আর কি আছে বলা, যে তাহলে গ্যাসটার আয়তন কত হবে? তো প্রাথমিক আয়তন V1 সেটা আমরা V ধরে নিলাম। তাহলে অন্তিম আয়তন V2 হলে V2 কত হবে সেটা আমাদের বের করতে হবে। এখন এই ফর্মুলা থেকে আমরা এটা লিখতে পারি যে P1 V1 ইকুয়াল টু P2 V2। তো এখান থেকে আমাদের V2 কত আসছে? V2 ইকুয়াল টু P1 V1 বাই P2 আসছে। এবার এখানে আমরা মান বসিয়ে দেবো। মান বসিয়ে দিলে আমাদের কি আসছে দেখা যাক। P1 ছিল আমাদের P, আর V1 ছিল আমাদের V, আর P2টা কত ছিল আমাদের 2P। তো এখানে আমাদের তাহলে এই PP কেটে গেল, তাহলে V2 ইকুয়াল টু আসছে আমাদের V বাই 2। তাহলে আয়তন আগের অর্ধেক হয়ে যাচ্ছে, মানে 1-এর 2 গুণ হচ্ছে। তাহলে সেই অনুযায়ী আমাদের অপশান এটা অ্যান্সার হবে। তারপরে বলছে যে CO মানে কার্বন মনোক্সাইড গ্যাসের ন্যায় বাষ্প ঘনত্ব বিশিষ্ট গ্যাসটি হলো, তো কার্বন মনোক্সাইডের মতো বাষ্প ঘনত্ব বিশিষ্ট গ্যাসটা কি সেটা আমাদের বের করতে হবে। তো এখানে আমাদের কোশ্চেন নাম্বার 1.3, এখানে যে গ্যাসটা বলা আছে সেটা হলো কার্বন মনোক্সাইড। তো সেই কার্বন মনোক্সাইডের আমাদের বলেছে যে কার্বন মনোক্সাইড গ্যাসের ন্যায় বাষ্প ঘনত্ব বিশিষ্ট গ্যাস কোনটা। তো আমাদের কার্বন মনোক্সাইড গ্যাসের বাষ্প ঘনত্বটা আগে বের করতে হবে। তো কার্বন মনোক্সাইডের আণবিক ভর M, এটা আমাদের কত হবে? কার্বনের 12 প্লাস অক্সিজেনের 16 মানে 28। তাহলে এখন আমাদের ডিটা কত হয় বের করতে হবে। ডি ইকুয়াল টু আমরা জানি যে M/2 হয়। তাহলে এর অর্ধেক অর্থাৎ 14 হয়ে যাবে। এখন আমাদের যে গ্যাসগুলো বলা আছে, ফার্স্ট আমাদের যে গ্যাসগুলো বলা আছে নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন আর হাইড্রোজেন। তো ফার্স্ট আমাদের নাইট্রোজেন বলেছে। তো নাইট্রোজেনের আণবিক ভর হয় আমাদের 28, মানে একটা নাইট্রোজেন পরমাণুর ভর হয় আমাদের 14। তাহলে 14, দুটো নাইট্রোজেন পরমাণু আছে, তার মানে এটা 28 হয়ে গেল। তাহলে 28কে আমরা যখন 2 দিয়ে ভাগ করব তখন আমাদের 14 হয়ে যাবে। তো এই নাইট্রোজেনটাই তাহলে আমাদের অ্যান্সার হবে, বাকিগুলো আর বের করার দরকার নেই। তো আমাদের এখানে অপশান এটা তাহলে অ্যান্সার হচ্ছে। এবার নেক্সট কোশ্চেনটা বলছে যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দেখা যায় কার ক্ষেত্রে? এটা কেবলমাত্র কঠিনের ক্ষেত্রে দেখা যায়। তারপরের কোশ্চেনটা বলছে লেন্সের ফোকাস তল প্রধান অক্ষের সঙ্গে যে কোণ করে থাকে সেটা কত? তো এটা হবে আমাদের 90 ডিগ্রি, মানে লেন্সের প্রধান অক্ষের সাথে ফোকাস তল আমাদের 90 ডিগ্রি কোণ করে থাকে। তো এটাকে যদি ছবির সাহায্যে দেখানো হয় তাহলে এরকম দেখতে হবে। এটা লেন্স, এইটা হলো আমাদের প্রধান অক্ষ, আর এটা যদি ফোকাস হয় তাহলে আমাদের ফোকাস তলটা ঠিক এইরকমভাবে থাকে, অর্থাৎ এই লেন্সের প্রধান অক্ষের সাথে আমাদের 90 ডিগ্রি কোণ করে আছে। তারপরে বলছে যে 15 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট অবতল দর্পণ থেকে 22 সেন্টিমিটার দূরে বস্তু স্থাপন করলে ওর প্রতিবিম্বের প্রকৃতি কেমন হবে? তো আমাদের এর ফোকাস দৈর্ঘ্য 15 সেন্টিমিটার বলা আছে, আর বস্তুটাকে স্থাপন করা আছে 22 সেন্টিমিটার দূরে। তো এটাকে যদি আমরা ছবিতে আঁকি, আমাদের এখানে বলেছে একটা অবতল দর্পণ আছে। তো তাহলে
এইটা হলো আমাদের অবতল দর্পণ। এইবার এটা হলো এর প্রধান অক্ষ এবং এর ফোকাস হলো আমাদের এইটা, এটা হলো 15 সেন্টিমিটার দূরে আছে, এই দূরত্বটা হলো আমাদের 15 সেমি। আর এর বক্রতার ব্যাসার্ধ তাহলে 30 সেন্টিমিটার দূরে হবে, এইটা বক্রতার ব্যাসার্ধ ধরলাম, আর বস্তুটা আমাদের মোটামুটি এই জায়গায় আছে ধরে নিলাম। তো বস্তু আমাদের যদি বক্রতা কেন্দ্র এবং অসীমের মধ্যে থাকে তাহলে সেটা প্রতিবিম্ব আমাদের অবশিষ্ট হয় এবং বস্তু অপেক্ষা আকারে ছোট হয়। তাহলে আমাদের বস্তুটার প্রকৃতি জানতে চেয়েছিল, তো বস্তুটার প্রকৃতি কেমন হলো, যে এটা আমরা দেখতে পাচ্ছি সদ্বিম্ব হচ্ছে এবং বস্তুটার প্রতিবিম্ব আমাদের আকারে ছোট হচ্ছে। তাহলে এখানে অপশান অনুযায়ী আমাদের হবে সৎ এবং ক্ষুদ্র, তার মানে অপশান এটা অ্যান্সার হবে। তারপরের কোশ্চেনটা আমাদের বলছে যে সমান্তরাল সমবায়ে সমান্তরাল সমবায়ে দুটি রোধ যুক্ত করলে তাদের তুল্যাঙ্ক রোধ কত হবে। তো তুল্যাঙ্ক রোধ আমাদের ফর্মুলাটা এরকম হয়ে যায় 1/r ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2। তো এই যোগটা যদি আমরা করি তাহলে লসাগু হয়ে গেল r1 ইন্টু r2, আর উপরে চলে আসো তাহলে r2 প্লাস r1। তাহলে এখানে r ইকুয়াল আমরা কত পাচ্ছি, r ইকুয়াল টু পাচ্ছি r1 ইন্টু r2 বাই r1 প্লাস r2। তাহলে আমাদের এখানে অপশান বিটা অ্যান্সার হবে। তারপরে কোশ্চেনটা বলছে ওয়াট বাই অ্যাম্পিয়ার এর একক কোন এককের অনুরূপ হয়। তো ওয়াট হলো আমাদের ক্ষমতার একক, তাহলে আমরা এটা জানি ক্ষমতা ইকুয়াল টু আই ইন্টু ভি হয়, মানে তড়িৎ প্রবাহ এবং বিভব প্রবাহের গুণফল সমান হয়। তাহলে এখানে আমাদের ওয়াট বাই অ্যাম্পিয়ার বলেছে, অর্থাৎ তড়িৎ ক্ষমতা আর তড়িৎ প্রবাহের এককের অনুপাতটা জানতে চেয়েছি কীভাবে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই পি বাই আই ইকুয়াল টু আমাদের হচ্ছে ভি, অর্থাৎ বিভব প্রবাহের এককের সাথে সমান হচ্ছে। তো বিভব প্রবাহের একক হয় আমাদের ভোল্ট, তার মানে অপশানটা হবে আমাদের ভোল্ট, তার মানে অপশান সিটা অ্যান্সার হলো। তার বলছে কোনটি তেজস্ক্রিয়। এখানে ফার্স্ট বলছে 12C 16 ও 23N 14C। তো কার্বনের 14C আইসোটোপটা আমাদের তেজস্ক্রিয় হয়, তার মানে আমাদের এই অপশানটা সঠিক হবে, অপশান ডিটা। তারপরের কোশ্চেনটা বলছে যে সাধারণ উষ্ণতায় যথাক্রমে তরল ও কঠিন হ্যালোজেন হলো। তো কঠিন হ্যালোজেন হয় আমাদের আয়োডিন এবং তরলটা হয় ব্রোমিন, তার মানে এখানে অপশান সিটা আমাদের অ্যান্সার হবে। তারপর বলছে যে কোন যৌগটির ক্ষেত্রে অশোক সূত্র লঙ্ঘিত হয়। তো লিথিয়াম হাইড্রাইড এর ক্ষেত্রে অশোক সূত্র লঙ্ঘিত হয়। তারপর বলছে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে 22.4 লিটার গ্যাস উৎপন্ন হলে অ্যানোডে যে গ্যাস উৎপন্ন গ্যাসের আয়তন কত হবে। তো ক্যাথোডে এবং অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তনের যে অনুপাতটা হয় সেটা হয় আমাদের 2:1। তো এখানে আমাদের ক্যাথোডে বলেছে 22.4 লিটার গ্যাস উৎপন্ন হয়। তাহলে অ্যানোডে কতটা হবে, তাহলে অ্যানোডে এর ঠিক অর্ধেকটা হবে, যেহেতু 2:1 অনুপাতে উৎপন্ন হয়। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের আসে 11.2 লিটার। তাহলে আমাদের অপশান বিটা অ্যান্সার হবে। তারপর বলছে কোনটি আর্দ্র অ্যামোনিয়াকে শুষ্ক করতে ব্যবহার করা হয়। তো ক্যালসিয়াম অক্সাইড, মানে অপশান সি অ্যান্সার হবে। তারপরে কোশ্চেনটা বলছে কোন পদ্ধতিতে জিঙ্ক ধাতু নিষ্কাশন করা হয়। তো এটা হলো কার্বন বিচরণ পদ্ধতি। তারপরে কোশ্চেনটা বলছে সরলতম অ্যালকাইন হলো, তো এটা হয় আমাদের ইথাইন, তার মানে অপশান বিটা অ্যান্সার হবে। তারপরে 2 দাগের ফার্স্ট কোশ্চেনটা বলছে যে কার্বনবিহীন একটি জ্বালানির উদাহরণ দাও যার তাপন মূল্য বেশি। তো এটা আমাদের হয় হাইড্রোজেন, বা এটাকে আমরা এটাও বলতে পারি তরল হাইড্রোজেন। তারপরে কোশ্চেনটা বলছে যে বডি স্প্রেতে থাকা ড্যাশ গ্যাস হলো গ্রিন হাউস গ্যাস।
তো বডি স্প্রেতে আমাদের হাইড্রোক্লোরোকার্বন এই গ্যাসটা উপস্থিত থাকে। তো এটাই আমাদের গ্রিন হাউস গ্যাস হয়। তো তাহলে এর অ্যান্সার হবে হাইড্রোক্লোরোকার্বন। তো তোমরা সবাই কিন্তু ভিডিওটা দেখছো, কিন্তু চ্যানেলটাকে কেউ সাবস্ক্রাইব করছো না। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তারপরে কোশ্চেনটা বলছে যে মিথেন হাইড্রেটের সংকেত কি? তো এর সংকেত হয় 4CH4.23H2O। এবার বলছি বয়েল ও চার্লসের সূত্র দুটিতেই যে ভৌত রাশিকে ধ্রুবক ধরা হয় তার নাম কি? সেটা হলো ভর। তারপর বলছে যে 4 গ্রাম হাইড্রোজেন গ্যাসের জন্য আদর্শ গ্যাসের সমীকরণটি লেখো। তো আমাদের 2.4 এখানে বলছে 4 গ্রাম হাইড্রোজেন গ্যাস আসছে, এর জন্য আমাদের আদর্শ গ্যাসের সমীকরণটা লিখতে হবে। তো আদর্শ গ্যাসের সমীকরণ হয় আমাদের PV = nRT। এখন এখানে আমাদের এই n এর মানটা বের করতে হবে। তো নাইট্রোজেনের যে আণবিক ভর হয় সেটা হয় আমাদের 2। তাহলে এখানে 4 গ্রাম নাইট্রোজেন না হাইড্রোজেনের যে ভরটা দেওয়া আছে সেটা হলো 4 গ্রাম। তাহলে 4কে আমরা ওর আণবিক ভর দিয়ে ভাগ করবো 2, তাহলে আমাদের আসছে 2। তার মানে n এর মান হলো 2 মোল। তো এখানে যদি আমরা বসিয়ে দিই তাহলে আসবে PV = 2RT। তো এটাই হবে আমাদের ওই আদর্শ গ্যাসের সমীকরণটা। তো তারপরের কোশ্চেনটা আমাদের বলছে যে তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব ধর্ম? তো তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক আমাদের তরলের নিজস্ব ধর্ম হয়। তারপরে কোশ্চেনটা বলছে বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে আয়তন প্রসারণ গুণাঙ্কের মান বিভিন্ন হয়। তো এটা আমাদের মিথ্যা। বিভিন্ন গ্যাস, যে কোনো গ্যাসের ক্ষেত্রেই আমাদের ওর আয়তন প্রসারণ গুণাঙ্ক সবসময় সমান হয়। এবার বলছে যে 10 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট একটি উত্তল লেন্স বস্তুর সমান সাইজের প্রতিবিম্ব গঠন করলে বস্তু দূরত্ব কত হবে? তো এক্ষেত্রে আমাদের এই যে বস্তু দূরত্ব হয় সেটা হয় এই ফোকাস দূরত্বের দ্বিগুণ, তার মানে 2f হবে। অর্থাৎ এখানে 2 × 10 মানে 20 সেন্টিমিটার অ্যান্সার হবে। তার পরের কোশ্চেনটা আমাদের বলছে যে রামধনু শুদ্ধ না অশুদ্ধ বর্ণালী? তো রামধনু হলো আমাদের অশুদ্ধ বর্ণালী। তারপরে বলেছে যে একটি পরিবাহীর দৈর্ঘ্য স্থির রেখে প্রস্থচ্ছেদ দ্বিগুণ করলে তার রোধাঙ্কে কি পরিবর্তন হবে? তো রোধাঙ্ক আমাদের পরিবাহীর উপাদানের উপর নির্ভর করে, ওর দৈর্ঘ্য বা প্রস্থচ্ছেদ যাই হোক না কেন কোনো কিছুর উপরেই নির্ভর করে না, উপাদানের উপর নির্ভরশীল। তাহলে এখানে আমাদের কোনো পরিবর্তন হবে না, তো এই কারণে এর কোনো পরিবর্তন হবে না। তারপরে কোশ্চেনটা বলছে যে গৃহস্থালির বর্তনীতে লাইভ তার ছাড়া আর বাকি তার দুটি কি কি? তো একটা হলো আমাদের নিউট্রাল তার, আরেকটা হলো আর্ট তার। তারপরে কোশ্চেনটা বলছে পরমাণু নিউক্লিয়াস থেকে কি একই সঙ্গে আলফা ও বিটা কণা নির্গত হওয়া সম্ভব? তো এর উত্তর হবে আমাদের এটা সম্ভব না। তারপরটা বলছে সূর্য ও নক্ষত্র মণ্ডলীর বিরাট শক্তির উৎস কি? এটা হলো নিউক্লিয় সংযোজন।
এরপর আমাদের বলেছে যে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করতে। তো ফার্স্ট বলছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। তো ক্ষারীয় মৃত্তিকা ধাতু আমাদের হয় ক্যালসিয়াম, তার মানে এটা হবে অপশান বি। তারপরটা বলছে যে চ্যালকোজেন কোনটি? তো চ্যালকোজেন হলো সেলেনিয়াম, মানে অপশান সি। তারপরটা বলছে অ্যালুমিনিয়ামের সংকর ধাতু। অ্যালুমিনিয়ামের সংকর ধাতু হলো ম্যাগনেলিয়াম, তার মানে অপশান ডিটা অ্যান্সার হবে। তারপরটা বলছে ধাতু সক্রিয়তা শ্রেণীতে হাইড্রোজেনের নিচে আছে কপার, তো এটা হবে আমাদের এ। তারপর 12 দাগের কোশ্চেনটা বলছি দৈনন্দিন জীবনে ব্যবহৃত এমন দুটি পদার্থের নাম লেখো যার মধ্যে একটি সমযোজী এবং অপরটি তড়িৎযোজী। তো সমযোজী হলো আমাদের জল, আর তড়িৎযোজী পদার্থটা হলো আমাদের সাধারণ লবণ, মানে যে লবণ আমরা খাওয়ার কাজে ব্যবহার করি। তারপরে কোশ্চেনটা বলছে যে একটি ক্ষারীয় মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নাম লেখো। তো এটা হলো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4OH। তারপরে কোশ্চেন বলছে তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? তো তড়িৎ বিশ্লেষণের সময় আমাদের তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। এর পরের কোশ্চেনটা বলছে যে উচ্চ উষ্ণতায় ম্যাগনেসিয়ামের সাথে নাইট্রোজেনের বিক্রিয়ায় যে যৌগটি উৎপন্ন হয় তার নাম কি? তো এটা হলো আমাদের 2.14। তো এখানে কার সাথে কার বিক্রিয়া বলছে? ম্যাগনেসিয়ামের সাথে আমাদের নাইট্রোজেনের বিক্রিয়া। তো এই বিক্রিয়ায় আমাদের উৎপন্ন হয় ম্যাগনেসিয়াম নাইট্রাইট Mg3N2। তো এখানে সমতুবিধান করলে এর আগে 3 বসবে, Mg এর আগে একটা। এখন এই যৌগটার নাম আমাদের লিখতে বলেছে, তো এর নাম হলো আমাদের ম্যাগনেসিয়াম নাইট্রাইট। তো তোমরা সবাই কিন্তু ভিডিওটা দেখছো, কিন্তু চ্যানেলটাকে কেউ সাবস্ক্রাইব করছো না। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো এর পরের কোশ্চেনটা বলছে যে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতিতে কোন অনুঘটক ব্যবহার করা হয়? তো হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতিতে আমাদের লৌহ চূর্ণ ব্যবহার করা হয়। তারপরের কোশ্চেনটা বলছে রূপোর টাকা কোন গ্যাসের সংস্পর্শে এলে কালো হয়ে যায়? তো এটা হবে হাইড্রোজেন সালফাইড, মানে H2S। তারপর বলছে কপার ও ম্যাগনেসিয়ামের মধ্যে কোনটি পিতলে বর্তমান? তো কপার আমাদের পিতলের মধ্যে বর্তমান, মানে পিতল তৈরি করতে আমাদের কপার ব্যবহৃত হয়। তারপরে কোশ্চেনে বলছে মিথেনে CH3 কোণের মান কত? তো এটা হয় আমাদের 109 ডিগ্রি 28 মিনিট। এর বলছে হাইড্রোজেন বিহীন একটি জৈব যৌগের নাম লেখো। তো এটা হলো CCl4, মানে কার্বন টেট্রাক্লোরাইড। তারপরে বলছে যে এলপিজি সিলিন্ডারে দুর্গন্ধযুক্ত পদার্থটি কি থাকে? তো এটা হবে ইথাইল মারক্যাপটন।
তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।